রামিসা হত্যাকাণ্ডের শক্ত অবস্থানে আইনজীবীরা। আসামি পক্ষের হয়ে লড়বেন না ঢাকা বারের কেউই, দেয়া হয়েছে বিশেষ বার্তা। রামিসার ঘরে প্রধানমন্ত্রী, বড় বোনের ভবিষ্যতের দায়িত্ব নিলেন তারেক রহমান। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা, সুষ্ঠু ও দ্রুত তদন্তের আশ্বাস। রামিসা হত্যা ইস্যুতে পুলিশকে আইনমন্ত্রীর বিশেষ বার্তা। 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। 60 থেকে 90 দিনে বিচার কার্যকরের দাবি অনেকে। বনশ্রীতে শিশু বলাৎকারের ঘটনায় আটক শিহাবের বিরুদ্ধে ছিল আরও 4 বিকৃত যৌনাচারের অভিযোগ। তারপরও অভিযুক্তকে মাদ্রাসায় রাখা নিয়ে তদন্তে পুলিশ, চাওয়া হবে রিমান্ড। ঈদুল আজহায় বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে 5টি জামাত। ইমাম ও মুকাব্বিরদের তালিকা চূড়ান্ত। প্রথম জামাত শুরু হবে সকাল 7টায়। নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি পক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল খান। শুক্রবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান। তিনি লেখেন, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের কোনো বিজ্ঞ আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না। এর আগে গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা করা হয়। পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে, পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ঘাতক সোহেল রানা। রাজধানীর পল্লবীতে হত্যাকাণ্ডের শিকার 7 বছরের শিশু রামিসার বাসায় গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রামিসার বড় বোনের ভবিষ্যতের দায়িত্ব নেন তিনি। বৃহস্পতিবার রাত 10টার দিকে রাজধানীর মিরপুর 11 নম্বরের বাসায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ আরও অনেকে। প্রধানমন্ত্রী রামিসার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন। এর আগে গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করা হয়েছে। এদিকে রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর পল্লবীতে 7 বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনায় দেশজুড়ে তীব্র শোক, ক্ষোভ ও চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনা ঘিরে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন 7 দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। একই সঙ্গে দ্রুততম সময়ে বিচার কার্যক্রম শেষ করতে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও তদন্ত সংস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে আইনমন্ত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এই নৃশংস ঘটনার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন 11 এলাকায় একটি অ্যাপার্টমেন্ট থেকে 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার ও আরও একজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। মামলার পর স্বপ্না আক্তারকে আটক করা হয় এবং পরবর্তীতে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, জিজ্ঞাসাবাদে সোহেল রানা প্রাথমিকভাবে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানিয়েছে। এদিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে নিহত শিশুটিকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি আরও জোরালো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পলাতক অজ্ঞাত আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে। রাজধানীর বনশ্রীতে মাদ্রাসা শিক্ষার্থী বলাৎকারের পর আত্মহত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতারকৃত শিহাবের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি বিকৃত যৌনাচারের অভিযোগ ছিল। তারপরও কেন তাকে মাদ্রাসায় রাখা হলো তা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন ডিএমপি উপকমিশনার ও মিডিয়া সেলের প্রধান NM নাসির উদ্দিন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে মোহাম্মদ শিহাব ওই শিক্ষার্থীকে বলাৎকারের পর আত্মহত্যার
প্ররোচনা দেয়। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ জানিয়েছে, গত 19 মে রাত 10টার দিকে রামপুরা থানার বনশ্রী সি ব্লকের আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় মোহাম্মদ আবদুল্লাহ নামে 10 বছর বয়সী এক শিশু গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রামপুরা থানা পুলিশ মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই সময় সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকালে ডিসিস্টের পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ দেখতে পায় পুলিশ। পরে হিফজ মাদ্রাসা কর্মকর্তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মোহাম্মদ শিহাব হোসেনের নাম উঠে আসে। জানা যায়, ওই ছাত্রের বিরুদ্ধে এর আগেও মাদ্রাসার 4 জন ছাত্রের সঙ্গে অস্বাভাবিক যৌনাচারে লিপ্ত হওয়ার অভিযোগ আছে। পুলিশ জানায়, গত 19 মে আবদুল্লাহ ফাঁসি নেওয়ার আগেই মোহাম্মদ শিহাব হোসেন মাদ্রাসা থেকে তার গ্রামের বাড়িতে চলে যায়। পরে 20 মে রামপুরা থানার একটি আভিযানিক দল আসামি শিহাবকে পাবনা জেলার বেড়া থানার খাকছাড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়। এসব জামাতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্ব পালনকারী আলেম ও সংশ্লিষ্টদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন ইফা। বৃহস্পতিবার ইফার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্তদের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়েছে। ঈদুল আজহার প্রথম জামাত সকাল 7টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। দ্বিতীয় জামাত হবে সকাল 8টায়। এতে ইমাম হিসেবে থাকবেন ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক ডক্টর মাওলানা ওয়ালিউর রহমান খান। তৃতীয় জামাত সকাল 9টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মোহাম্মদ আবদুল্লাহ। চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। এতে ইমামতি করবেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপপরিচালক মাওলানা মোহাম্মদ নুরউদ্দিন। পঞ্চম বা সর্বশেষ জামাত সকাল 10:45 অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহমদ আল আজহারি। নির্ধারিত কোনো জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মোহাম্মদ শহীদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। 7 বছরের শিশু রামিসা পাশে ফ্ল্যাটে নিয়ে প্রথমে ধর্ষণ ও পরে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। এই ঘটনা প্রকাশে আসতেই নড়েচড়ে বসে পুরো দেশ, শোকে মুহ্যমান পুরো জাতি। এরই মধ্যে আদালতে দাঁড়িয়ে ঘটনার বর্ণনা দিয়েছে ঘাতক সোহেল রানা। জবানবন্দিতে ছোট এই শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ঘাতক। এরপরই তার নিথর দেহ থেকে ধারালো চাকু দিয়ে মাথা আলাদা করা হয়। এছাড়াও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর শরীরের ওপর স্বামী স্ত্রীর নৃশংসতার লোমহর্ষক কাহিনী উঠে এসেছে। জবানবন্দিতে সোহেল রানা জানান, দরজা খোলার পর মেয়েটিকে দেখে তার বিকৃত যৌনক্ষুধা জেগে ওঠে। ওই সময় ইয়াবা আসক্ত হয় মেয়েটিকে ঘরে ডেকে বাথরুমে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। মেয়েটি তার বাবা মাকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বললে গোটা ঘটনা ফাঁস হওয়ার আতঙ্কে তাকে শ্বাসরোধে হত্যা করে। এক পর্যায়ে লাশ গুমে সহযোগিতায় এগিয়ে আসে রানার স্ত্রী। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তার জবানবন্দি রেকর্ড করেন। সোহেল জানায়, হত্যাকাণ্ডের পর সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার বিষয়টি জানতে পারেন। পরে স্বামীকে বাঁচাতে লাশ গোপন করার পরিকল্পনা করেন। লাশ গুম করতে তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে গলা থেকে আলাদা করে ফেলা হয়। এছাড়া তার যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করা হয় এবং 2 হাত কাঁধের কাছ থেকে আংশিক বিচ্ছিন্ন করা হয়। এরপর লাশ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখা হয়। এই সময় মেয়েটির মা দরজায় নক করছিলেন। তখন মূল আসামি সোহেল যেন পালাতে পারেন সেই সুযোগ করে দিতে স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ দরজা বন্ধ রাখেন। সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পর স্বপ্না দরজা খোলেন। পুরো প্রক্রিয়াতেই সোহেলকে সহযোগিতা করেন তিনি। এদিকে সোহেল রানাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় আদালত চত্বরে উপস্থিত সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে তার শাস্তির দাবি করেন। তার ফাঁসিরও দাবি জানান। একই ঘটনায় গ্রেপ্তার তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সময় স্বপ্না ঘরেই ছিলেন, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। রামিসার মৃত্যুর শোক এখনো কাটেনি। শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আর আতঙ্কের মধ্যেই রাজধানী ডেমরায় সামনে এলো আরও এক হৃদয় বিদারক ঘটনা। লিচু খাওয়ার কথা বলে মাত্র 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 17 বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। পুলিশ জানায়, ডেমরার বাসেপুল আমিনবাগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত অভিযুক্ত কিশোর মোস্তাকিম। পরিবারের সঙ্গে পূর্ব পরিচয় থাকায় ভুক্তভোগী শিশুটি ও তার ভাই প্রায়ই তার কক্ষে যেত। সেই সুযোগকে কাজে লাগিয়ে গেল 18
মে রাতে শিশুটিকে লিচু খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায় সে। অভিযোগ রয়েছে শিশুর ভাইকে খেলনা দিয়ে অন্য কক্ষে ব্যস্ত রেখে আলাদা কক্ষে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। কিছুক্ষণ পর শিশুটির কান্নার শব্দ শুনে তার ভাই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। পরে দুই শিশুর কান্না শুনে তার মা ছুটে এসে মেয়েকে উদ্ধার করেন। ভুক্তভোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাদে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা তাইফুর রহমান বলেন, পূর্ব পরিচিত হওয়ায় শিশুটি ও তার ভাই প্রায় অভিযুক্তের কক্ষে আসা যাওয়া ছিল। 18 মে সুযোগ বুঝে রাত 10:30টার দিকে অভিযুক্ত মোস্তাকিম লিচু দেওয়ার কথা বলে কৌশলে মেয়েটিকে সহ তার ভাইকে নিজের কক্ষে নিয়ে যায়। ওসি আরও বলেন, পরদিন 19 মে বিকেলে স্থানীয় উত্তেজিত লোকজন অভিযুক্ত কিশোরকে এলাকায় দেখতে পেয়ে আটক করে মারধর করেন। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে গ্রেপ্তার করে। এরপর বুধবার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। পরে একই দিনে বিকেলে অভিযুক্ত কিশোরকে শোধনালয়ে পাঠানোর নির্দেশ দেয় আদালত।